প্রথম পার্টে আমরা ইন্টারভিউটা কি সে সম্বন্ধে আলোচনা করলাম। আজকে এখন আমি একটু একটা ইন্টারভিউ যে কোনো একটা সাইডে সম্পর্কে বলছি। কনস্টেবলের পরীক্ষা প্রতি বছর ইন্টারভিউ হয়। আশা করি তোমরা রিটেন পরীক্ষা পাস করবে, কিন্তু কনস্টেবলের ইন্টারভিউটা তোমরা খুব ডিপলি চিন্তা করবে না। ওখানে কিছু ভাষা ভাষা প্রশ্ন করে, যেটা করে সেটা সঠিকভাবে উত্তর দিতে হবে। কনস্টেবল এটা মহিলাদেরও নেওয়া হচ্ছে, পুরুষদেরও নেওয়া হচ্ছে। তাহলে তোমাকে আগে যেগুলো প্রশ্ন সেগুলো তো করবেই। তোমার নাম ধাম এইসব করা হয়ে গেল। এবার তুমি আসছো কনস্টেবল। প্রথমে একটা প্রশ্ন আমার মনে জাগে, তোমাদের মনে জাগে না, জাগে কিনা জানি না, যে কনস্টেবলের যে ড্রেসটা পরে খাকি রঙের কেন হয়? আবার ক্যালকাটা পুলিশ বা হাওড়ায় সেখানে আবার সাদা ড্রেস ইউজ করা হয়। এটা বড় প্রশ্ন, এটা অনেকেই বলতে পারে না। এটা ভালো করে বুঝে নাও, ডিটেলসটা পরে পরে আলোচনা করা যাবে। খাকি পোশাক কেন করা হয়? এই খাকি পোশাকটা এসেছিল 1845। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটররা, তখন খাকি পোশাক ছিল না, পোশাক ছিল হোয়াইট, এবং সেটাই ইউনিফর্ম হিসাবে, হোয়াইট ইউনিফর্ম হিসাবে সর্বত্র ব্যবহার করা হতো। 1845 ব্রিটিশরা করেছিল। কারণ কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে ধীরে ধীরে পোশাকের রংটা চেঞ্জ হচ্ছে, খাকি ড্রেস। হেনরি লরেন্স হেনরি লরেন্স লাহোরে ডিসেম্বর 1846 তিনি হোয়াইট টু খাকি, সাদাতে খাকি ড্রেসটা চালু করলেন। কেন করলেন? বলা হচ্ছে সাদা ড্রেসটা কাজ করতে করতে নানান সময় হাতটা আমার জামাতে বা প্যান্টে লেগে যাচ্ছে, আমার জায়গায় জামা প্যান্টটা নোংরা হয়ে যাচ্ছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, ড্রেস ঠিকঠাক না থাকলে কিন্তু তোমাকে তোমাকে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে না। তাই ওরা 1846, পরবর্তীকালে 47 থেকে সমস্ত জায়গায় খাকি ড্রেস করলো। কিন্তু তোমার আরেকটা প্রশ্ন হতে পারে, স্যার কলকাতা পুলিশে দেখি তো হোয়াইট ড্রেস, হাওড়ায় তো হোয়াইট ড্রেস কেন? বলা হচ্ছে যে কলকাতা বা হাওড়ায় হিউমিডিটিটা বেশি, গরম বেশি। খাকি তে সূর্য সামনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে, শরীরটা গরম করবে, বেশিক্ষণ জামা গায়ে রাখা যাবে না। হোয়াইট হলে কি করবে? রেডিয়েট করে যাবে, রেডিয়েট করে বিকিরিত হয়ে সেটা শরীরটাকে ঠান্ডা রাখবে। সেই কারণে ওখানে হোয়াইট করা যায়। কিন্তু মনে রাখবে, ড্রেসটা কিন্তু সাদাই ছিল, তারপর লরেন্স করলেন, রেজিস্ট্রেশন করলেন এটাকে খাকি। কিন্তু এখনো পশ্চিমবঙ্গ এবং হাওড়ায় যে পুলিশের যা ড্রেস সেটা কিন্তু খাকি। এই হচ্ছে একটা ড্রেস হলো। এবারে তুমি এত চাকরি থাকতে কেন কনস্টেবলের জন্য তুমি করছো? তুমি কোন সংবিধানের আর্টিকেল, তুমি নিজে মানে যোগ করে কোনো আর্টিকেল অ্যামেন্ডমেন্ট পিএমএল এর কথা বলবে না, তাহলে কি তোমাকে সারা ইন্টারভিউতে আর্টিকেল অ্যামেন্ডমেন্ট দিয়ে ভরিয়ে দেবে। তুমি ওইদিকে যাবেই না। তোমাকে জিজ্ঞাসা না করলে সংবিধানের কোনো প্রশ্ন বলবে না। বলবে স্যার সামাজিক সুরক্ষা, বা যে সমাজে আমি থাকি, যে পাড়ায় আমি থাকি, যে মিউনিসিপ্যালিটি এলাকায় থাকি, যে পঞ্চায়েত এলাকায় থাকি, এখানে সব খাদ্য বস্ত্র বাসস্থানের পরে আসছে ল অ্যান্ড অর্ডার, মানে সুরক্ষা। আমরা যে রাত্রে ঘুমোই, এই ঘুমোতে সাহায্য করছে কিন্তু পুলিশ প্রশাসন, যেভাবেই করুক। আর কনস্টেবল না, পরপর পরপর গ্রেডেশন আছে, গ্রেডেশনটা আমি থার্ড ক্লাসে আলোচনা করব। তো ওদের জন্যই কিন্তু আমরা সুরক্ষা পাই। কারণ সোশ্যাল সিকিউরিটিটা এখন খুব দরকার, যেটা অনেক জায়গায় খুব বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো কনস্টেবল, আমি সেই সামাজিক সুরক্ষা বা সমাজকে কালিনামুক্ত, মানে কালিমামুক্ত করার জন্য বা সুস্থভাবে থাকার জন্য, এলাকা সুস্থ পরিবেশ রাখার জন্য আমি এই চাকরিটা বেছে নিয়েছি। তোমাকে তখন এটা প্রশ্ন করবে, তুমি তো গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি দেখছি, তুমি তো কনস্টেবল থাকবে না। দেখো,
প্রত্যেকেই কিন্তু সামাজিক সচলতা, যাকে সোশ্যাল মোবিলিটি বলে, চায়। নিশ্চয়ই তুমি থাকবে না, কিন্তু ওখানে বলবে, কখনোই না বলবে না, বলবে স্যার এইমাত্র আমি কোনো চিন্তা করিনি, আমি জাস্ট রিটেন পরীক্ষায় পাস করেছি, আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি, ধন্য মনে করি, আশাবাদী আমি, আশা করি আমি এই চাকরিটা পাবো। তারপরে আবার বলবে, না 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 না, কনস্টেবল চাকরির কেউ থাকে না, সবাই বেরিয়ে যায় বিভিন্ন চাকরি টাকরি দিয়ে, তুমি কোনো পরীক্ষা দিচ্ছ না। তুমি বলবে স্যার এই মুহূর্তে আমি কিছু দিচ্ছি না, আমি ইন্টারভিউ নিয়ে ব্যস্ত আছি, আমি চাই প্রথমে একটা চাকরি হোক, কারণ আমাদের যে আর্থিক অবস্থা সেটা খুব সুখকর নয়। আমি যদি কোনো একটা চাকরি পাই তাহলে আমি আমার বাবা মাকে, মানে পরিবারকে কিছুটা সাহায্য করতে পারবো। হ্যাঁ স্যার, আপনি যে বলছেন আমি না বলবো না যে আমি চাকরি পেয়ে চলে যাবো না, তখন তোমাকে প্রশ্ন করবে, তাহলে তো তোমাকে আমরা নেবো না, তাহলে তুমি যাও, কারণ তোমার জন্য আজকে আমাদের প্রচুর টাকা খরচা হয়েছে, পরীক্ষা সেন্টার হয়েছে, এক্সপার্ট আনতে হয়েছে। তখন তুমি বলবে স্যার প্রত্যেক মানুষ চায় একটু উচ্চ পদে যাওয়ার, বা সামাজিক সচলতা, যাকে বলে ভার্টিক্যাল মোবিলিটি, উলম্বী সচলতা। আমি পরীক্ষা নিশ্চয়ই দেব, কিন্তু স্যার এখন না, আপাতত আমি এটা আশা করি এটা জয়েন করতে পারবো, জয়েন করে নিয়ে আমি এই চাকরি থেকে প্রচুর শিক্ষা আমার হবে, ডিসিপ্লিন, ব্যক্তিত্ব, মোড অফ এক্সপ্রেশন, কীভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কীভাবে কথা বলতে, সবই শিখতে পারবো। তারপরে আমি অন্য পরীক্ষা দেব। কিন্তু স্যার আমি কিন্তু হঠাৎ করে চলে যাব না, আপনাদের জানিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়েই আমি নেক্সট স্টেপে যাব, এবং আমি পরীক্ষা দেব। তখন দেখবে ওরা মানে একদম মিথ্যে কথা বলবে না যে দেবো না, কারণ তুমি সারা জীবন কনস্টেবল থাকবে না, কবে এসআই হবে, এসআই হবে, ওসি হবে, অনেক টাইম পেন, কিন্তু ওখানে কিন্তু বসে কখনোই নেগেটিভ কথা বলবে না, বলে হ্যাঁ স্যার আমি দেবো। এবার তোমাকে কি পড়তে হবে একটু জাস্ট আলোচনা করে দিই। তোমাকে পড়তে হবে, তুমি যে পোস্টের জন্য আজকে এসছো, মানে কনস্টেবল, মেবি লেডিস দ্য মেল, পুরুষ বা মহিলা, কনস্টেবলের জব প্রোফাইল, কি কি কাজ করতে হয়, এক, আলোচনা করব তৃতীয় ক্লাসে, আজকে এখানে বলে দিই। নাম্বার টু, কনস্টেবলের হায়ারার্কি, মানে আস্তে আস্তে কনস্টেবল থেকে কি কি হওয়া যায়, কোন পথ যাওয়া যায়, অনেক দূর যাওয়া যায় যদি নিজেকে তুমি সঠিক রাখো, নিজেকে সুস্থ কাজকর্ম করো, তাহলে তুমি কিন্তু কনস্টেবল থেকে অনেক উঁচু যাওয়া যায়, তাহলে হায়ারার্কি জানতে হবে। তিন, কনস্টেবলের কাজ তো হলোই, ছাড়া কনস্টেবল কি কি করতে পারে, বা কোথায় কোথায় সাহায্য করতে পারে, বা কোথায় কোথায় তাদের কাজ করতে পারে, মানে টোটাল জব, একটা থানা, যে যে থানায় তুমি পোস্টেড হবে, সে সম্পর্কে তোমাকে ধ্যান দিতে হবে, কারণ এরিয়া ওয়াইজ থানার কাজকর্ম কিন্তু একটু আলাদা থাকে। বর্ডার এলাকায় যদি তুমি পোস্টিং হও, সেখানে কাজকর্ম একটু আলাদা, এমনি জায়গায় রুরাল বেল্টে হলে সেখানে কাজকর্ম আলাদা, এই সব কিছু তোমার জানতে হবে। এবার গেল পুলিশ প্রশাসন সম্পর্কে প্রশ্ন হয়ে গেল। নেক্সট প্রশ্ন যেটা তোমাকে জিজ্ঞাসা করবে, আমাদের পুলিশ মন্ত্রী কে, বললে নিশ্চয়ই জানো সবাই। তার মানে খালি পুলিশ মন্ত্রী না, পশ্চিমবঙ্গের যে মেন মেন মুখ্য মুখ্য মন্ত্রী আছে, মিনিস্টার, সেইটা তোমাকে পরপর জানতে হবে, বিশেষ করে অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, শিক্ষা, এই দপ্তরগুলো তোমাকে জানতে হবে। পুলিশ মন্ত্রী আগেই বললে গেল। এবার তুমি যে জায়গায় তোমার বাড়ি, সেই অঞ্চলের মানুষের অকুপেশনটা কি, পেশা কি, জানতে হবে। মাটিটা কি, মানে কি কি হয়, কৃষিকাজ হয় না ইন্ডাস্ট্রি বেস, তোমাকে জানতে হবে। এরপরে দেখছো যখন তুমি বলতে পারছো, তখন তোমাকে কিন্তু আরো কিছু প্রশ্ন করবে, তখন আস্তে 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 জিকেতে যাবে, জেনারেল নলেজে যাবে, জেনারেল নলেজে যাবে, জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি একটা করলো, সংবিধান একটা করলো। জেনারেলি এত প্রশ্ন করবে না, কারণ তোমার এই যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে এটা বিশাল বড়, ওইখানে তুমি যদি আমাদের খুশি করতে পারো, তাহলে তোমাকে জাস্ট দুটো কি তিনটে প্রশ্ন করবে, কনস্টেবলের কাজ কি, কনস্টেবলের হায়ারার্কিটা জানতে হবে, এবং যে ওদের যে ড্রেসে যে স্টারগুলো দেওয়া থাকে বা কি কি চিহ্ন দেওয়া থাকে, এটা তোমাকে জানতেই হবে। এখান থেকে প্রশ্ন করবেই, ওখানে একটা ভুল হলেই কিন্তু তুমি ওখান থেকে বাদ হয়ে যাচ্ছ, কারণ
তুমি পুলিশে চাকরি করতে এসছো, কনস্টেবল চাকরি করতে এসছো, তুমি জানো না এগুলো, এটা কিন্তু তারা নেগেটিভভাবেই নেবে। অতএব হয়ে গেল জিকে। যেটা জিকেটা হচ্ছে কি রকম, ওরা দেখে নিল তুমি গ্রাজুয়েট কিসে, দেখে নিল তুমি গ্রাজুয়েট ফিজিক্সে, দুম করে একটা প্রশ্ন করলো যে বন্দুক যে চালানো হয় এখানে নিউটনের কোন সূত্রটা ব্যবহৃত হয়, বলে নিউটন থার্ড ল। কেন, কিভাবে, তুমি বুঝিয়ে বললে। তুমি বায়ো সায়েন্সের লোক, কারণ এখানে তো কোনো সাবজেক্ট মেনশন করা থাকে না, মানে গ্রাজুয়েট বা 12 ক্লাস থাকলেই হয়ে যাবে। তাই তুমি তখন বায়োলজির একটা প্রশ্ন করলো, করোনা নিয়ে, প্যান্ডেমিক এপিডেমিক পার্থক্য কি, তুমি বললে। তুমি অঙ্ক নিয়ে পাস করেছো, অঙ্কের দু একটা ফর্মুলা হিসেবে, খুব কঠিন সে পিথাগোরাস এসব প্রশ্ন করবে না, ট্রায়াঙ্গেল করবে না, জাস্ট একটা টাচ করবে তুমি জানো কিনা বা মনে আছে কিনা। কারণ ইন্টারভিউতে কিন্তু এটা না যে তুমি জানো না যেগুলো সেগুলো বলতে পারো। আর আমি একটা প্রশ্ন বলছি, সেটা বর্ণনা করছি। এই প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন। ধরো আজকে আমাদের 19 তারিখ, 19 তারিখ, আর 7 দিন পরে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 26 জানুয়ারি। আমরা স্কুল, কলেজ, পাড়া, ক্লাব, বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান বা পলিটিক্যাল সেন্টার, সেখানেও দেখেছি পতাকা তোলা হয়। এখানে একটা আমি সুন্দর প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করছি এবং বলছি। 26 জানুয়ারিতে পতাকা তোলা হয়, আবার আমাদের স্বাধীনতা দিবস 15 আগস্ট, সেখানেও পতাকা তোলা হয়, পুলিশও এটা তোলা হয়। এই পতাকা তোলার মধ্যে পার্থক্যটা কি আমরা কিন্তু অনেকেই জানি না, বা অনেকেই সেটাকে মেনটেন করি না। আর এই পতাকা মেনটেন না করা, এটা কিন্তু সমাজ কেন, আমাদের ভারতের নাগরিক হিসাবে এটা কিন্তু ঠিক চোখে মানুষ দেখে না। এটা কি পার্থক্যটা আমি বলে দিচ্ছি। 15 আগস্ট 1947, অ্যাকচুয়ালি 1947-এর 14 আগস্ট মিড নাইটে পতাকাটা উঠছিল। যখন পতাকাটা উপরে উঠে গেল, ব্রিটিশদের পতাকা নেমে আসলো, তখন সময়টা হয়ে গেল 15 আগস্ট। তাই আমরা মানীয় স্বাধীনতা দিবস 1947 15 আগস্ট। ওই দিন পতাকাটাকে আমরা হোস্টিং করি, পতাকা উত্তোলন করি। সেটা কি, যে রডটা পতাকা তুলবো, সে পতাকাটা নামিয়ে নিয়ে পতাকার মধ্যে ফুল টুল দিয়ে, দুটো দড়ি থাকবে, একটা দড়ি দিয়ে যিনি পতাকা তুলছেন, ইট মে বি হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা পুলিশ ওসি বা যে পোস্ট থাকবে তার হেড, ডান দিয়ে যে দড়িটা টানছো সেটা দিয়ে পতাকা উঠছে আস্তে আস্তে, আর সাইমালটেনিয়াসলি ডান দিকে একটা দড়ি নামছে। তার মানে পতাকাটা তুমি উঠলো, ভারতবর্ষের পতাকা, জাতীয় পতাকা উপরে উঠলো, আমরা স্যালুট জানালাম, মানে ব্রিটিশ আমাদের কাছ থেকে সরে গেল, আজ দেশ স্বাধীন হলো। এটাকে বলে পতাকা উত্তোলন বা ফ্ল্যাগ হোস্টিং। 23 জানুয়ারি, সরি 26 জানুয়ারি রিপাবলিক ডে হিসাবে আমরা জানি, আমরা একইভাবে পতাকা তুলি না স্যার, সম্পূর্ণ ভুল। 26 জানুয়ারিতে পতাকা তোলার দিন নয়, দেশ অলরেডি স্বাধীন হয়ে গেছে, আমাদের দেশ ফ্রিডম, আমরা সেকুলার, আমরা ফ্র্যাটার্নিটি আমরা পালন করি। আজকে কিন্তু পতাকা আমরা তুলবো না, আজকে আমরা পতাকা উন্মোচন করব, ফার্লিং। আজকে পতাকা উন্মোচন করব কিভাবে, পতাকাটা সেই ফুল টুল দিয়ে আমি ঠিক রডের মাথায় পতাকাটা বেঁধে রাখবো, এবং একটা দড়ি ইউজ করব, দড়িটাকে জাস্ট টান দেবো, পতাকাটা পথ করে বা উঠতে থাকবে, ফ্লারিং হয়ে গেল, পতাকা উন্মোচন, খুলে গেল। কারণ দেশ স্বাধীন হয়ে গেছে, 15 আগস্টে পতাকা তুলে ফেলেছি আমরা, আর পতাকা তুলবো না। এই একটা বিরাট ডিফারেন্স আমি তোমাদের একটা জানালাম। এরকম টুকটাক প্রশ্ন তোমাদের করবে। ধন্যবাদ।